এখানেই নষ্ট হয়ে যায়, কোনো কাজে লাগে না। In my YouTube channel, welcome from ফালুট। আমরা কালকে সন্ধ্যায় এই ফালুটের যে হোমস্টে জিটিএ নেচার হাট, এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এখানে কালকে আমরা এসেছিলাম রাত্রিবেলা। বিকালে প্রচুর বৃষ্টি হলো, সঙ্গে বরফের বৃষ্টি, চারিদিকে সাদা হয়ে গিয়েছিল। ফলে আমরা কালকে রাতের বেলা কোথাও কিছু বেরোতে পারিনি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। তো সকালে উঠে আমরা একটা নতুন এখানকার নেচার, যে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ি রেঞ্জগুলো দেখুন। যে এদিকটা পুরোটাই হচ্ছে সিকিম, ওই দিকটা, ওই সামনের দিকটা পুরোটাই হচ্ছে সিকিম, আর এই পাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এরিয়া। আর আমরা যেখানে আছি, যেটা ফালুট, যেটা ওয়েস্ট বেঙ্গল রেঞ্জের মধ্যে পড়ে, ঠিক বিপরীত দিকে এই অঞ্চলটা হচ্ছে, এটা হচ্ছে নেপাল। এই যে প্রাচীরের ওপাশটা হচ্ছে নেপাল। দেখতে পাচ্ছেন এপাশের যে সুন্দর নেচার এরিয়াটা, যেখানে রোদ পড়েছে, আমরা যেখানে আছি এখানে ছায়া, কিন্তু ওপাশটা দেখছি পুরো রোদের আলোয় আলোকিত, সূর্যের রোদের আলোয় আলোকিত। সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে নেপাল। হ্যাঁ, ওখানে একটা ক্যাম্প দেখতে পাচ্ছেন, ওটাও নেপালের ক্যাম্প। এই পুরো এরিয়াটা হচ্ছে, ওপাশের অঞ্চলটা হচ্ছে নেপালের। আর আমরা দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, যেটার নাম হচ্ছে ফালুট। এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এই যে নেচার ক্যাম্পটা, নেচার ক্যাম্প না, এটাকে বলা হচ্ছে জিটিএ ট্রেকার্স হাট, যেখানে সবাই এসে থাকে। ঠিক আছে, তো এই সমস্ত জায়গায় আসতে হলে অবশ্যই ট্রেকিং করে আসতে হয়, এখানে কোনো গাড়ি আসে না। তো আমরাও কালকে গোর্খে থেকে 15 কিলোমিটার, প্রায় 16 কিলোমিটার ডিস্টেন্স ছিল, ট্রেকিং করে এসেছি। সময় লেগেছে প্রায় 8 থেকে 8.5 ঘন্টা। তো যাওয়ার সময় বেশি সময় লাগবে না আশা করি। এখন ব্যাপক সুন্দর রোদ উঠেছে। হ্যাঁ, রোদ উঠেছে, সূর্যের আলোয় এখানে এসেছে, বেশ ভালো লাগছে। কারণ মাঝে মাঝে এই যে মেঘে ঢেকে যাচ্ছে না, তার জন্য এখানে ছায়া হয়ে যায়। ওয়েদার কখন কখন এখানে বদলে যায় পাহাড়ে, বোঝা মুশকিল। কখন ওয়েদার কি হয়ে যাবে, কখন বৃষ্টি, কখন রোদ, কখন মেঘ, হ্যাঁ, এগুলো বোঝা মুশকিল। মানে পাহাড়ি ওয়েদার কখনো প্রেডিকশান করা খুবই চাপ। যাই হোক, তো এখানে এলে আপনাদের মনের খুব আনন্দিত হবেন মনের দিক দিয়ে, এবং নতুন ধরনের একটা অভিজ্ঞতাও আপনাদের মধ্যে সঞ্চয় হতে পারে। ঠিক আছে, কিন্তু আপনাকে ট্রেকিং করে আসতে হবে, তার জন্য একটু এনার্জি লাগবে, মনের সাহস লাগবে, পজিটিভিটি লাগবে। ঠিক আছে, তো এটা না করলে কিন্তু আপনারা এই জায়গায় আসতে পারবেন না। হ্যাঁ, এখানে এই যে ঘোড়া দেখতে পাচ্ছেন, এই ঘোড়ারাই অনেকে নিয়ে আসে, মালপত্র নিয়ে আসে। হ্যাঁ, তো আমরা ওই পাহাড়ের ওপরের দিকে যাব, সেখানে গেলে একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। চেষ্টা করছি আমরা ওখানে গেলে কি দেখতে পাই তার পাহাড়ের বিপরীত দিকে। আমরা উপরে যাচ্ছি, ওই 360 ডিগ্রি ভিউ যদি পাওয়া যায় উপরে গিয়ে। ওয়েদারটা এখনই ভালো হয়েছিল, আবার মেঘে ঢেকে গেল। কি হলো? অভিজিৎ, এই পাহাড়টা পেরিয়ে চলে গেলে হয় না? পেরিয়ে যাচ্ছি তো। এখান থেকে অসাধারণ ভিউ। পুরোটাই হচ্ছে সিঙ্গালীলা রেঞ্জ। আরও উপরে উঠতে হবে, এই যে উপরে গেলে সে পাশে কি আছে দেখা যাবে। পাহাড়টা হচ্ছে নেপালেই, আমরা যেখানে আছি, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা পুরোটাই নেপাল। আমরা নেপালের মধ্যেই আছি। নেপালে আসতে গেলে কোনো ভিসা বা পারমিশন কিছু সেরকম লাগে না।
वो समंदी ने उसके नीचे সামানদেন, তারও নিচ থেকে এসছি। সামানদানের সামানদানের নিচে হচ্ছে গোরখে। 8 ঘন্টা সময় এতটা চলে এসেছি। সাধারণ দৃশ্য এখান থেকে। ওখানে যে ক্যাম্পগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এসএসবি সেনা ক্যাম্প। এটা পেরিয়ে যেতে হবে সামনে। সামনে পেরিয়ে গেলে সান্দাকফুকে, এই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া গেলেও যেতে পারে। हाँ? ये क्या है, कांचनजंगा है? हाँ? माउंट एवरेस्ट किधर है? अच्छा, এটা কাঞ্চনজঙ্ঘা তো। ये দেখুন, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। দেখতে পাচ্ছেন এখান থেকে যতটা আসছে আমরা দেখতে পাচ্ছি। আশেপাশে গেলে মাউন্ট এভারেস্ট দেখতে পাবো। কি রেঞ্জ দেখতে পাচ্ছি, এপাশে বরফে ঢাকা পাহাড়, পর্বত চূড়া, কাঞ্চনজঙ্ঘা, আর ওখানে গেলে মাউন্ট এভারেস্টকেও দেখতে পেতে পাবো। তবে অনেকটা উঁচুতে উঠতে হবে, কিছুটা হলেও সাফোকেশন হচ্ছে। আমরা অনেক নিচ থেকে এলাম উঠে, ওই নিচের কাছে ছিলাম। পাহাড় সামনে, খালি শৃঙ্গগুলো দেখে নিন। আর আমরা হেঁটে যাচ্ছি এই সবুজ তৃণভূমির ওপর দিয়ে, যেটা একটা পাহাড়ের শৃঙ্গ, পাহাড়ের টপ লেভেল যেখানে আমরা পৌঁছেছি। আর এদিকে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘার পিক, সেদিকে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট। অসাধারণ অভিজ্ঞতা। এখান থেকে পুরো রেঞ্জটাই আসছে। এটাকে বলে ত্রিসীমানা, 3 সীমানা। উফ, নয়নাভিরাম দৃশ্য, নয়নাভিরাম দৃশ্য। সিঙ্গালীলা নিচে, উপরে কাঞ্চনজঙ্ঘা, আর ওই উপরে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট। আর এই জন্য শোয়ার ব্যবস্থা করছে এখানে। মেঘটা সরে যেতে পুরোটা দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে মেঘ সরে যেতে। ওপরেটা কাঞ্চন, মেঘ সরে গেছে কিছুটা। এ পাশে গেলে মাউন্ট এভারেস্ট দেখতে পাবে, এই উঁচুতে গেলে। এই শৃঙ্গটা দেখতে পাচ্ছেন, একটা ছোট্ট শৃঙ্গ, যেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। ও, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যেটা দেখে খুব এক্সাইটেড। প্রথম নিজের চোখে দেখলাম এই ফালুটে এসে, ফালুটের শৃঙ্গ। এটা তো নেপাল না? নেপালে আমরা দাঁড়িয়ে আছি, নেপালের একটা পাহাড়ের চূড়ায়। সেখান থেকে একদিকে দেখতে পাচ্ছি মাউন্ট এভারেস্ট, যেটি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, 8848 মিটার। আর ঠিক তার পাশেই আছে কাঞ্চনজঙ্ঘা, দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ আমাদের ভারতবর্ষের, যেটা প্রায়
8,011 কিলোমিটার উচ্চতা মনে হয়, ঠিক আছে। তো এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কিছুটা মেঘ ঢেকে আছে, নাহলে পুরোটাই দেখা যেত। এই মেঘটা যদি সরে যায়, তার নিচে তো নিচে দেখতে পাচ্ছেন বরফের পর্বত শ্রেণীগুলো, বরফে ঢাকা পর্বত শ্রেণী। আর এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, ওটাও পুরোপুরি মেঘে ঢেকে আছে, খালি শৃঙ্গটা একটু দেখা যাচ্ছে এখান থেকে। এটা হচ্ছে চিল, বড় বড়, কত উঁচুতে এরা উঠছে। আর হবে না, মেঘটা এইদিকে চলে আসছে। হ্যাঁ অনেকটা দেখেছি, অনেকটা এটা অনেকটা মানে দেখুন সেপাশে মেঘ, সেপাশে আলো, মানে রোদ পড়েছে সেপাশে, আর এই পাশে হচ্ছে মেঘ, মাঝখানে আমরা। পুরোপুরি এই পাশে সূর্যের আলো পড়েছে, আর এই পাশে মেঘে ঢাকা। আর আমরা কাঞ্চনদা আর এভারেস্টকে টাটা করে এবার বাড়ি মানে নিচের দিকে নামবো। আমাদের ট্রেকিং এখানে আপওয়ার্ড ট্রেকিং শেষ, এবার ডাউনওয়ার্ড ট্রেকিং শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আমরা মোটামুটি ভালোভাবেই দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্টকে। কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনেই ঢেকে গেল, মেঘে ঢেকে গেল। যাই হোক, আমাদের ভাগ্য আমাদের সাথে সাথ দিয়েছিল, তাই আমরা এটা দেখতে পেলাম। এবার আমরা নিচের দিকে নামছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এরপরে একদম নিচের দিকে গোরখে গিয়ে আজকে স্টে নেওয়ার চিন্তা ভাবনা আছে। নিচেরটা দেখুন, একদম জান্নাত লাগছে, জান্নাত। আমরা নামছি নিচের দিকে, মানে ক্যাম্পে যাচ্ছি, ক্যাম্পে। ট্রেকার্স হাট, সামনে ট্রেকার্স হাট, নিচে নামছি। পুরোটাই তো মেঘে ঢেকে গেছে। পুরো মেঘে ঢেকে গেছে এখন, পুরোটাই মেঘে ঢেকে গেছে। আমরা এসএসপি ক্যাম্প ছাড়িয়ে হালুর থেকে এবার নিচের দিকে নামছি ডাউনওয়ার্ডসে। একই রাস্তা, একই সব। এবার নামতে খুব বেশি কষ্ট হবে না। কালকে ওঠার সময় যে পরিমাণ কষ্ট হয়েছিল, সেই পরিমাণ কষ্ট আজকে হবে না, এবং অত সময়ও লাগবে না। এটা এরকমই নাজারা, এইভাবে নেমে যেতে হবে নিচের দিকে। সুন্দরভাবে আমরা নেমে যাচ্ছি এখন, কিন্তু কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই একটু ক্যাচড়া রাস্তা হয়েছে, সেইগুলো একটু দেখে নামতে হচ্ছে, আর কিছু নয়। রোডেন্ড্রন এখনো দাঁড়িয়ে আছে। দেখুন রডোডেন্ড্রনের কালার ফুল এখানেও। সামনে একটা বড় ফুল বেশ সুন্দরভাবে ফুটেছে। প্রচুর শক্তিশালী হয় এরা। তোমার ট্রেক ট্রেক অন করে দাও। তোমার ইও নামছে, লাগেজও নামছে। সামনে যদি আসবে বলে পোটার না হলো, চলো চলো চল চল সামনে 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 আগে। হ্যাঁ, ঘোড়াগুলো এরকম পোটারের কাজ করে এখানে। আর এই ভাই আমাদের পোটার হিসাবে কাজ করছেন। আমাদের একটা বড় লাগেজ ছিল, ইনি নিয়ে যাচ্ছেন। নিয়ে আসতে 1200 টাকা, আবার নিয়ে যেতে 1200 টাকা। একজন গাইডও এখানে আসতে 1200 টাকা নেয়, এবং ফিরে যেতে 1200 টাকা। 2400 টাকা লাগে আপ অ্যান্ড ডাউন।
ভিউ দেখুন, অসাধারণ ভিউ। বৃষ্টি হয়েছে না, এই জন্য ওয়েদারটা কেমন একটু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, প্লাস মাটি ভেজা। টেম্পারেচারও মোটামুটি মাঝারি ধরনের আছে। ফেরার পথেও রডোডেন্ড্রন দাঁড়িয়ে আছে আমাদের সামনে। যেদিকে তাকাচ্ছি দু একটা গাছে ফুল ফুটে আছে। ফেরার সময় অত বেশি কষ্ট হবে না, কারণ নামতে হচ্ছে, উতরাই নেই, ফলে আমরা সহজে নেমে যাব কম সময়ের মধ্যে। এটা অত কষ্টকর নয়। মাঝে মাঝে একটা দুটা উতরাই আছেও। লাঠিটা সাবধান, সাবধানে নিবে। এইরকম কিছু খাঁচ খাঁচ ধাপ আছে, ঝরে নামতে হবে। এই জঙ্গলে, বাঁশের জঙ্গলে রেড পান্ডা থাকে। এখানকার মেন একটা প্রাণী বলা যেতে পারে, প্রধান প্রাণী থাকতে পারে, আমাদের চোখে এখনো পড়েনি। এই গভীর বাঁশের জঙ্গল তাদের এটা প্রধান খাদ্য। আমরা যাচ্ছি এই পথে। এই দিকটা বেশ ভালো লাগছে। আমরা আলুবাড়িতে এসে পৌঁছেছি এখন। 5 কিলোমিটার ট্রেক করে নিচের দিকে নামলাম। হ্যাঁ, এই যে দেখুন, এটা হচ্ছে এই আলুবাড়ি ক্যাম্প। এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে ম্যাগি আর ডিম সেদ্ধ পাওয়া যায়, আর কিছু স্ন্যাক্স পাওয়া যায়। ট্রেকিংয়ের মাঝখানে এখানে একটু রেস্ট নিয়ে আবার লোকে যায়। টয়লেট বাথরুমও আছে। লাস্ট 3 কিলোমিটার। হ্যাঁ, আমরা গোর্খের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এই যে এইগুলো দেখতে হ্যাঁ, 3.5 ঘন্টায় আমরা 15 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছি নামার সময়। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা নিচে নামলাম, এবং সেক্ষেত্রে কোনো অসুবিধাই হয়নি। এবং মাঝখানে অনেক শর্টকাট ট্রেকিং আছে, সেগুলোও আমরা দু একটা নিয়েছি, তাতে অনেকটা ডিস্টেন্স কমে গেছে। আর এখনও কিছুটা বাকি আছে, আর 1-2 কিলোমিটার মতো বাকি আছে। তো আপনারা যদি আসেন, গাইড না নিলেও হয়তো হবে, কারণ এখানে কিছু ডিরেকশান আছে, একটাই রাস্তা, সেটা চলে যেতে পারবেন। তবে এই ট্রেকিংয়ের পথটা খুব সুন্দর এবং মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মূলত রডোডেন্ড্রনের যে গাছগুলো, এই যে দেখুন, এরকম একটা ছোটো ছোটো খাড়া ঢাল আছে। এইটা নিলে না অভিজিৎ, এইটা নিলে না? কালকে আমরা এটা দিয়ে উঠেছিলাম। এইটা কোথায় যাচ্ছে স্যাম? ये कहाँ जा रहा है? चलो না, नहीं जाना है। बहुत खड़ा है, না যাওয়াই ভালো। খাড়াগুলো নেওয়া যায়। গাছগুলোর গায়ে কেমন শ্যাওলা জমে আছে, পুরো স্তরে স্তরে শ্যাওলা জমে আছে, এবং এই গাছ কোনো কাজেই লাগে না,
এই বয়স হয়ে এখানেই মারা যায়, এখানেই নষ্ট হয়ে যায়, কোনো কাজে লাগে না। তো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে আছে, তো কাটাও বারণ, আর কাটার মতো পরিবেশও নেই, কাটলে যে নিয়ে যাওয়ার সেরকম কোনো যানবাহন ব্যবস্থা নেই। এখানেও নিচেও দু একটা রডোডেনড্রনের গাছ আছে, ফুল ফুটেছে। এই যে লাঠির ওপরে না একটু কর্পূর রাখবেন, কর্পূর। এই কর্পূর থাকলে যদি সাফোকেশন হয়, অক্সিজেন শর্টেজ হয়, তাহলে এভাবে দুবার নিয়ে নিলে তাহলে আর সমস্যা হবে না। এরকম জঙ্গলের ভেতর দিক দিয়ে আমরা যাচ্ছি, দেখছেন। ওয়েদার আজকে নিচের দিকে তো দেখছি মেঘলা হয়ে আছে, তবে আমাদের যে উদ্দেশ্যে যাওয়া ছিল সেটা প্রায় সফল হয়েছে। আমরা কাঞ্চনজঙ্ঘা প্রায় অর্ধেকের বেশিটা দেখেছি, এমনকি মাউন্ট এভারেস্টের শৃঙ্গটাও দেখেছি। আমাদের জন্যই একবার বেরিয়েছি। তো আমরা সফল হয়েছি এই ট্রেকিংয়ে, সে কথা বলা যেতে পারে। নিশ্চয়ই দেখতে পাবেন ভিডিওতে এই জায়গাগুলো, কারণ কাঞ্চনজঙ্ঘা প্রায়শই মেঘে ঢাকা থাকে। আমি এর আগে দুবার মতো এসেছি, প্রায়শই মেঘে ঢাকা ছিল, ফলে দেখতে পাইনি পুরোটা। আর আমাদের এই যে ট্রেকিস্টের আমাদের যে ক্যাপ্টেন, গ্রুপ ক্যাপ্টেন মিস্টার সুদীপ ভুঁইয়া, তার পরামর্শ এবং তার যে প্ল্যানিং অনুযায়ী এই ট্রেকটা হচ্ছে। হ্যাঁ, এবং আমরা ট্রেকটা সফলভাবে কমপ্লিট করতে পেরেছি। তবে আমরা গ্রুপে 3 জন ছিলাম, সঙ্গে আরেকজন ছিল যাকে আমরা গোরখেতে রেখে এসেছি। তার কারণ ওনার হেভি ওয়েট এবং কিছু ব্রিথিং প্রবলেম, অন্যান্য শারীরিক সমস্যা থাকার কারণে ওনাকে আনা যায়নি। তো আমরা সে কারণে 3 জনই এই ট্রেকটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। একদম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সামানদেন একটা গ্রাম, এবং সেখানে অনেক গেস্ট হাউস আছে, সেখানে থাকা যেতেও পারে। যাওয়া মানে এই যে পাইন ফরেস্টটা না, এর ভিতর দিয়ে জার্নি। সেখানে একটা পাইন ফরেস্ট আছে, ঘন পাইন ফরেস্ট, এখান থেকে দেখা যাচ্ছে পুরোটা। এই দেখলাম, এটাই যথেষ্ট। আবার যাওয়া ওই গোরখে থেকে 1 কিলোমিটার ট্রেক করে যাওয়া যেতে পারে। অদ্ভুত গ্রামটা, হ্যাঁ, যেন ছবি আঁকা আছে। পাইন গাছের জঙ্গলে আমরা প্রবেশ করেছি, জাস্ট আর কয়েক মিনিটের মধ্যে আমরা নিচে নেমে যাব। इधर से नहीं होगा? हैं? होगा? खड़ा है, चलो পাশ দিয়ে গেলে খাড়া রাস্তা আছে, যাবো না আমরা, এই পাশটা দিয়ে যাবো। এই যে আমরা গোরখের চেকপোস্টে নেমে এসেছি, উপরেরটা সামানদেন আগেও দেখিয়েছি, একদম নিচের মানে গোরখের যে গ্রামটিতে নেমে চলে এসেছি আমরা অনেকটা সময় পরে, বেশি সময় যদিও লাগেনি, 3.5 থেকে 4 ঘন্টা। এখানেও অনেক রডোডেনড্রনের গাছ আছে, নিচে পুরো লালে ফুল, লাল হয়ে আছে ফুলগুলো। এইভাবে জল দেওয়া হয়।
এইভাবে জল দেওয়া হয়। চালিয়ে এদিকেও ঘর টর আছে আর কি, গোর্খের ঘর, গোর্খে গ্রামের ঘর বাড়ি এদিকেও আছে কিছুটা। রডোডেনড্রনের গাছের গোড়াগুলো লালে লাল হয়ে আছে। এদিকে পাইনের বন। নামার সময় একটা কষ্ট হতে পারে, বুড়ো আঙুলের উপর প্রচুর চাপ পড়ে, তো বুড়ো আঙুলগুলো প্রচুর ব্যথা হয়। এটা পুরো হচ্ছে পাইন বন। গোর্খেতে কেমন আলুর চাষ হয়েছে, এখন এপ্রিল মাস, প্রচুর আলুর চাষ হয়েছে, আলু আর মটর। যেদিকে তাকাবেন সেদিকে আলুর চাষ, ধাপে ধাপে পাহাড়ি পাহাড়ি আলু। সকালবেলা আলুর দম খেলামও, বেশ সুন্দর নতুন আলুর দম। আর এগুলো হচ্ছে মটর। কত সুন্দর সবজির চাষ এবং অর্গানিক। গোর্খে গ্রামে পৌঁছে গেছি। এই যে নদীটা ক্রস করতে হবে, এই কাঠের ব্রিজটা পেরোতে হবে, পেলে আমাদের হোমস্টে গোর্খেতে আছে, যার নাম হচ্ছে লালিগুড়াস হোমস্টে। নদীটা কত সুন্দর আসছে, ছোট জলধারা, মোটামুটি একটা গতিতে প্রবাহিত হচ্ছে। এই গ্রামটা দেখছেন, এটা পুরোটাই হচ্ছে গোর্খে গ্রাম। আমরা এলাম ফালুট থেকে।